প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম রোমান। ওনার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। ওনার গ্রামের নামটি আমাদেরকে দিয়েছেন, সঙ্গত কারণে গ্রামের নামটি উল্লেখ করতে নিষেধ করায় সেটা আমরা বলছি না। ঘটনাটি ওনার বাবার সাথে ঘটে যাওয়া। ওনার বাবা তখন খুলনায় একটি জুট মিলে চাকরি করতেন। ওই জুট মিলটার নাম ছিল আলিম জুট মিল। 1985 সালে ওনার বাবা চাকরি শুরু করেন। চাকরির সুবাদে ওনার বাবার সাথে ওই একই মিলে কর্মরত আরেকজনের সাথে খুবই ভালো সম্পর্ক সৃষ্টি হয়। তো দুজনের মধ্যে বেশ ভালো অন্তরঙ্গ সম্পর্ক। একদিন ওনার বাবা খেয়াল করেন যে ওই ব্যক্তিটা খুবই মন খারাপ করে বসে আছে। যখন রোমান ভাইয়ের বাবা জিজ্ঞেস করেছেন যে কি ভাই ঘটনা কি, তখন উনি বলেন যে ভাই, আমার ভাই অসুস্থ, তো আজকে তার অপারেশন। তখন উনি আবার জিজ্ঞেস করছেন যে ও তো কোথায়, কোন হসপিটালে অপারেশন হচ্ছে? তো উনি আবার উত্তর দেন, না না, হসপিটালে না, অপারেশন বাসাই হবে, আজকে রাতেই হবে। উনি তো অবাক হয়ে যান যে এ কি বলে, অপারেশন কি আবার বাসায় হয় নাকি? বাসায় কীভাবে অপারেশন করবে? অপারেশন থিয়েটার তো হসপিটালে থাকে, এটা কিভাবে সম্ভব? এটা উনি চিন্তা করলেন। এরপর আবার জিজ্ঞেস করলেন যে তার সমস্যাটা কি, কি হয়েছে? ছোটোখাটো কোনো সমস্যা যেটা বাসায় অপারেশন হবে? তখন আবার উত্তর দেওয়া হয়, মানে তাকে উত্তরে বলেন ওই লোকটা যে তার নাড়িতে ঘা হয়েছে, ডাক্তার বলেছে এই লোকটা বাঁচবে না, অর্থাৎ আমার ভাই বাঁচবে না। খুলনার এমন কোনো ডাক্তার নাই যে আমি দেখাতে বাদ দিছি, এখন কেমো দিয়ে রাখতে হচ্ছে। তখন রোমান ভাইয়ের বাবা জিজ্ঞেস করলেন, আচ্ছা এত গুরুতর অবস্থা, বাসায় অপারেশন কিভাবে হয়? তখন ওই লোকটা বলেন, আচ্ছা ভাই বলবো না, আল্লাহর রহমতে সমস্যার সমাধান হোক, এরপর ইনশাল্লাহ বলবো। তখন রোমান ভাইয়ের বাবা কিছু বলেন নাই। এরপর উনিও বাসায় চলে আসছেন, ওই লোকটা বাসায় চলে গেছে। এর কয়েকদিন পর ওই লোকটা বলে, আলহামদুলিল্লাহ ভাই, অপারেশন ভালোভাবে হয়েছে, অনেকটাই সুস্থ আমার ভাই। তখন রোমান ভাইয়ের বাবা সব কিছু জানতে চাইলেন যে ঘটনাটা কি। তখন ওই লোকটা বললেন যে উনি যশোরের নোয়াপাড়ায় একজন হুজুর রয়েছে, তার কাছে আসা যাওয়া করেন, তার কাছ থেকে তালিম নেন, বিভিন্ন ওজিফাগুলো পাঠ করেন। তো সেই হুজুরের নাম বলে অনেকেই চিনে ফেলবেন, এই কারণে হুজুরের নামটি বলেন নাই রোমান ভাই। রোমান ভাইয়ের বাবা বললেন যে হুজুর, উনি তোমাকে বিশেষ কোনো কাজে নিয়োজিত করেছেন কি? তখন বললেন যে হ্যাঁ, আমি একটা বিশেষ কাজ করি। প্রতি বৃহস্পতিবার রাতে আমার কাছে এক বক্স টাকা আসে, মূলত এই বক্সটা আমার কাছেই থাকে। বৃহস্পতিবারের দিন এই বক্সটা আমি খুলি, কে দেয় টাকা, কোত্থেকে আসে টাকা, এটা আমি ঠিক বলতে পারি না। আমি খুলনার টুটপাড়া কবরস্থানে এই টাকাটা পৌঁছে দিয়ে আসি। হুজুর এই বক্স দিয়েছে, হুজুর বলতে পারবে এই টাকাটা কোত্থেকে আসে, আমার জানার এখতিয়ার নাই। আমি শুধু সপ্তাহের ওই নির্দিষ্ট দিনই খুলি, আর এই টাকাটা কবরস্থানে গিয়ে দিয়ে আসি। ওখানে একটা দান বক্স আছে, সেখানে দিয়ে আসি। কবরস্থানের উন্নয়নের জন্য বা ওইটার বিভিন্ন কাজ রয়েছে, সেগুলোর জন্য এই টাকাটা ব্যবহৃত হয়। আর ওই হুজুরের কাছেই নাকি ওই ব্যক্তিটা তার ভাইয়ের বিষয়টা জানিয়েছিলেন। হুজুর প্রথম দিন শোনার পরে তেমন কোনো কথা বলেননি, বলেছিলেন যে এই বিষয়ে দেখি পরবর্তীতে আমি তোমার সাথে কথা বলবো। এর কয়েকদিন পর ওই হুজুর ওই ব্যক্তির সাথে কথা বলেন এবং বলেন যে যদি তুমি অনুমতি দাও তাহলে আমি কি কোনো ডাক্তার জিন দিয়ে তোমার ভাইয়ের চিকিৎসা করাতে পারি, যদি তারা এটা সমাধান করতে পারে। তখন ওই ব্যক্তি বলেন, হ্যাঁ ঠিক আছে হুজুর, আপনি যেহেতু বলছেন, আপনি এটার সমাধানের জন্য চেষ্টা চালাতে পারেন, এটা চেষ্টা চলতে পারে কিভাবে তাকে সুস্থ করা যায়। তখন হুজুর বললেন যে আজকে রাত্রে তোমার ভাইকে একা একা ঘুমাতে বলবা, ভালো করে ঘর বাড়ি পরিষ্কার করে রাখবা, এতটুকুই বলেছিলেন আর কি। হুজুরের কথা মতো ওই রাত্রে ওই ব্যক্তি তার ভাইকে একা রুমে ঘুমাতে দিয়েছেন, আর রাতের বেলা কাউকে ওই রুমে যেতেও বারণ করে দিয়েছেন। ওই রাতে তেমন কিছু হয় নাই। 2 দিন পর হুজুর দেখা করতে বলেছিলেন, তো 2 দিন পর গিয়েছেন। এরপর হুজুর বলেন যে আল্লাহর রহমতে তোমার ভাই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। জিনেরা দেখে আসছে, আর আসছে শুক্রবার রাতে তোমার ভাইয়ের অপারেশন করা হবে। তুমি তোমার ভাইকে একটা রুমে রাখবা, আর রাতে যাই কিছু হোক না কেন ওই রুমে যাবা না, আর 9 কেজি মিষ্টি আর কিছু ফল রাখবা, আর ঘরে আগরবাতি জ্বালিয়ে রাখবা। তো কথা মতো উনি সেই কাজগুলো করেছেন। ওই রাত্রে ওনারা কেউই ঘুমাচ্ছিলেন না, কেননা রাত্রে কি হবে না হবে
ওই যে অপারেশন হবে এটাই কিন্তু এই রোমান ভাইয়ের বাবাকে বলেছিলেন। তো ওনার ভাইকে একটা রুমে রেখেছেন, যে ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটা ওনারা ফলো করেছেন। তো রাত যখন মোটামুটি 12টার বেশি বাজে, হঠাৎ করে ওই ঘর থেকে ফিস 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 শব্দ। মনে হচ্ছে যে 5-6 জন লোক কথা বলছে উচ্চ স্বরে, কেউ ফিস ফিস করে কথা বলে যেরকমটা শোনা যায়। অনেকটা মনে হচ্ছে যে কারো গলা যদি ফ্যাস ফেসে হয়, এরকম কয়েকজন ব্যক্তি যদি একসাথে কথা বলে যেরকম শব্দ, ওই রকম কিছুটা আর কি। তো এই কথাগুলো বোঝা যায় না যে কি বলছে না বলছে। ওনারা বুঝতে পারছেন যে কিছু একটা হচ্ছে। এদিকে অপেক্ষা করতে করতে ওনারা কখন যেন ঘুমিয়ে পড়েছেন, নিজেরও টের পান নাই। হঠাৎ করে মনে হচ্ছে যে ওই ঘরের মধ্যে ধস্তাধস্তির আওয়াজ, মনে হচ্ছে মারামারি চলছে। এরকম তো হওয়ার কথা না, এখানে তো সবাই ভালো জিন, আর হুজুর তাদেরকে পাঠিয়েছেন, এমনটা তো হওয়ার কথা না। এদিকে তার ভাই তো অসুস্থ, কোনো বিপদ আপদ হলো কি না, হতে পারে যে ওই জিনগুলো চলে গেছে, এরপরে ওইখানে কোনো একটা সমস্যা হচ্ছে, ওনার ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে হাত পা ছোড়াছড়ি করছেন, এমনটা তো হতে পারে। এই চিন্তা থেকেই মূলত ওই ব্যক্তি ওই ঘরে যান। ঘরে গিয়েছেন যদিও বা, উনি চিন্তা করেছেন যে এখন আর কোনো সমস্যা নাই, অন্য কোনো সমস্যা হতে পারে। হুজুর কিন্তু বারণ করেছিলেন, তবে উনি তো ওই চিন্তা করে যান নাই। তো উনি যখন ওই ঘরে ঢুকেছেন, ঘরটা ভিতর থেকেও কিন্তু লক করা না, ওনার ভাই তো অসুস্থ, বাইরে থেকে লক করা। উনি দরজাটা খুলে যেই না ভিতরে ঢুকেছেন, উনি দেখেন 40-50 হাতের মতো লম্বা মোটা প্রায় 3 কি 4টা সাপ ওখানে দেখা যাচ্ছে। পুরো ঘরের ভেতরে মনে হচ্ছে সাপ পেঁচিয়ে আছে, এমন একটা অবস্থা। এইটা যখন উনি দেখেছেন, ঠাস করে ওনার গালে কে যেন একটা চড় মারলো। এরপর ওনার কিছু মনে নেই। ওনার জ্ঞান ফেরে পরের দিন। যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন যে উনি হুজুরের বাসায়। হুজুরের দিকে তাকাতেই হুজুর যে প্রচণ্ড রেগে আছেন এটা উনি বুঝতে পারলেন। হুজুর তাকে বেশ রাগান্বিত স্বরেই বললেন, তোমাকে আমি বারণ করছিলাম না, তুমি ঘরে যাবা না, তুমি কেন গেলে? তুমি জানো যে তুমি ওখানে যাওয়ার সাথে সাথে তুমি মারা যেতে পারতে। তখন হুজুর জানায়, তোমার ভাইয়ের অপারেশন একজন ডাক্তার জিনে করেছে। আমার অনুগত জিনেরা তাদের দেশ থেকে একজন মেইন ডাক্তার আর একজন সহকারী ডক্টর নিয়ে আসে, মেইন ডাক্তার অপারেশন করেছে। আর সব কিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়। হওয়ার পর আমার অনুগত জিনেরা মিষ্টি আর ফল খেতে বললে তারা এগুলো খেতে রাজি হচ্ছিল না। তারা হঠাৎ করে এমন একটা বিষয় বলে বসে, এটা তাদের কাছ থেকে তারাও আশা করেনি, কারণ তারা একই গোত্রের জিন। তারা বলে বসে যে তোমার ভাইকে তারা নিয়ে যাবে তাদের দেশে, তোমার ভাইয়ের উপরে তারা কিছু কাজ করবে, আর তোমার ভাইয়ের সাথে এই 2 জন ডাক্তার জিন থাকতে চায়। এই কথা বলার পর আমার অনুগত জিনেরা কিন্তু রাগান্বিত হয়, বলে না, হুজুর তো এই কারণে তোমাকে এখানে পাঠায় নাই, আমরা তোমাদেরকে নিয়ে আসলাম তার সাথে তো লেগে থেকে তোমাদের সময় নষ্ট করার জন্য না, এরও সময় নষ্ট করার জন্য না। তুমি কাজ করেছো, তোমাকে ধন্যবাদ, তোমার জন্য হাদিয়ার ব্যবস্থা করা হয়েছে, মিষ্টি রাখা আছে, ফল রাখা আছে, তোমরা এটা খাও, এটা খেয়ে চলে যাও। এর সাথে তো তোমাদের আর কোনো কাজ নাই, এটা তো তোমাদের সাথে কথা ছিল না। তখন নাকি ওই মেইন যে ডাক্তার জিন সে রাজি হয় না, তখন আর কি বাকবিতণ্ডা হয়। তখন হুজুরের অনুগত একজন জিন আবার গিয়ে হুজুরের কাছে বলছে যে এই ঘটনা, এই ডাক্তার 2 জিন, মেইন ডাক্তার সহকারী ডাক্তার, এরা এখন অন্য সুর ধরছে। এটা বলার সাথে সাথে হুজুর রাগান্বিত হয়, যেন কি এত বড় সাহস, ওদেরকে মানুষের উপকার করার জন্য পাঠাইলাম, এখন অপারেশন করে এর পিছিয়ে আবার লেগে থাকতে চায়, এটা তো ঠিক না। তখন হুজুর কি করেছেন, আরও বেশ কিছু জিনকে পাঠিয়েছেন, পাঠিয়ে ওদেরকে দিয়েছেন বেধড়ক পিটুনি, ওই 2 ডাক্তার জিনকে, এই ধরনের আচরণের কারণে। কারণ এটা তাদের সাথে যায় না, তারা মানুষের উপকার করতে আসছে, অপারেশন করে চলে যাবে, মানুষ তাদের জন্য দোয়া করবে, আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হবে। তো এটা কোন ধরনের কথা? তো যখন মারামারি হওয়ার পর তাদেরকে পিটুনি দিয়ে বিদায় করেছে, ঠিক ওই সময় এসে এই ব্যক্তি ঢুকেছে, ওই সময় তো ঢোকার কথা না, আর তৎক্ষণাৎ তাকে চড় দিয়ে অজ্ঞান করে ফেলেছে। তো হুজুর বললেন যে ওই সময় তাদের মন মেজাজ খুব গরম ছিল, তোমার তো হঠাৎ করে ঢোকা ঠিক হয় নাই। তো উনিও বলেন যে হুজুর আমি তো বুঝতে পারি নাই, আমি মনে করেছি যে অপারেশনের পর হয়তো বা কোনো একটা সমস্যা হয়েছে, এই জন্য সে ছটফট করছে। তো যাই হোক,
এই অপারেশনের পর ওনার ভাইয়ের বুকের উপরে কিন্তু কাটা দাগ ছিল, সেলাইয়ের দাগও ছিল। মজার বিষয় হচ্ছে যে মনে হচ্ছিল যে এই সেলাইটা খুব দ্রুত শুকিয়ে গেছে, এমনটা মনে হচ্ছে। আরও 3-4 দিন আগে অপারেশন হয়েছে, সেলাইটাও খুব দ্রুত শুকিয়ে গেছে। তো আল্লাহর রহমতে এই সমস্যার সমাধান কিন্তু হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে ওই ঘরে একটা টেবিলের উপর কিছু তরল পদার্থ রাখা ছিল, কিছু ওষুধও ছিল, গাছগাছার ওষুধ। হুজুর বলেন যে এই তরল পদার্থটা গাছের ছাল পাতা দিয়ে তৈরি এক ধরনের ওষুধ, আর ওখানে যে ওষুধটা রাখা আছে এগুলা খেতে হবে একটা বিশেষ পদ্ধতিতে। হুজুর সেই বিষয়গুলো খাওয়াবে কিভাবে রুগীকে সেই বিষয়টা বলেও দিয়েছিলেন। আল্লাহর রহমতে ওনার ভাই সুস্থ হয়ে গিয়েছিলেন, একদম পরিপূর্ণ সুস্থ। জিনেদের দ্বারা অপারেশন তাকে করানো হয়েছিল। আর এরপর এই ঘটনা শোনার পর রোমান ভাইয়ের বাবা যিনি, উনি বলেন ঠিক আছে আমাকেও তার কাছে নিয়ে যাও, এমন একজন বুজুর্গ ব্যক্তির কাছ থেকে আমিও কিছু আমল শিখতে চাই। তাকে যখন নিয়ে যাওয়া হয় তখন হুজুর খুব সাদরে রোমান ভাইয়ের বাবাকে গ্রহণ করেন, বেশ কিছু আমল দেন, ওজিফা দেন। আস্তে আস্তে উনি সেগুলো করার চেষ্টা করছিলেন। এরপর উনি একটি ছোট বই দিয়েছিলেন তাকে, বলেছিলেন যে এই বইটা তুমি পড়বা, অন্য লোকের খুব জরুরি দরকার ছিল, এটা ধরার দরকার নেই। অর্থাৎ অন্য লোকের এটা ধরা বারণ। চলছিল সবকিছু ঠিকঠাক মতো। একদিন রাতের বেলা মিল থেকে ওনার বাবা বাসায় আসছেন, অর্থাৎ রোমান ভাইয়ের বাবা বাসায় আসছেন। রাত তখন 10টার কিছুটা বেশি। হঠাৎ করে উনি দেখতে পান ওনার সামনে বিশাল লম্বা একজন ব্যক্তি, পাঞ্জাবি পরা, জুব্বা না, মানে নর্মাল যে আমরা ফাড়া পাঞ্জাবি পরি না, এরকম একটা পাঞ্জাবি পরা, হেঁটে হেঁটে আসে, অনেক লম্বা। হঠাৎ করে এই ব্যক্তিকে দেখে উনি চমকে উঠে ওইখানে দাঁড়িয়ে পড়েন। ওই অবয়বটাই রোমান ভাইয়ের বাবার সামনে এসে লম্বা করে একটা সালাম দেন। সালামের উত্তরও রোমান ভাইয়ের বাবা দেন। ওই লম্বা অবয়বটা বলে, তুমি আজকে এই রাস্তা দিয়ে যেও না, সমস্যা হতে পারে, তুমি অন্য রাস্তা দিয়ে যাও। এই কথা শোনার পর রোমান ভাইয়ের বাবা বলেন যে জি মোহতারাম, ঠিক আছে, আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। উনি বুঝতে পারছেন ঘটনাটা কি। উনি অন্য রাস্তা দিয়ে যাওয়া যখন শুরু করেছেন, একটু পর কি যেন মনে করার পিছন দিকে তাকিয়ে দেখেন ওই অবয়বটা নাই। ঠিকঠাক মতো বাসায় চলে আসেন, পথে কোনো সমস্যা হয়নি। আর একদিন রাতের বেলা ওই যে ওই হুজুর, তারপর রোমান ভাইয়ের বাবা আর রোমান ভাইয়ের বাবার সেই বন্ধু, ওই যে অফিসিয়াল যে বন্ধু, তারা এক জায়গায় বসে মানে হুজুরের কাছে গিয়েছেন, অনেক বিষয়ে কথা বলছিলেন আর কি। তো একটা পর্যায়ে হুজুর অবশ্য নিজের বাসায় ছিলেন না, অন্য একটা জায়গা ছিলেন। তো হুজুর বলছেন যে রাত তো অনেক হয়ে গেছে, এখন আমি বাসায় যাই। তখন রোমান ভাইয়ের বাবা বললেন যে হুজুর অনেক তো রাত হলো, এত রাত্রে এখন গেলে তো আপনি গাড়ি পাবেন না। তখন হুজুর একটু হেসে দিয়ে বললেন যে ইনশাল্লাহ গাড়ি পেয়ে যাব। তখন অন্য দুইজন বললেন যে চলেন হুজুর, তাহলে আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। তো হুজুরকে এগিয়ে দেওয়ার জন্য যখন রাস্তায় এসেছেন, তখন এই হুজুর রোমান ভাইয়ের বাবাকে বলছেন, দেখো তো তুমি কিছু দেখতে পাও কি না। তখন রোমান ভাইয়ের বাবা বলছেন, না তো হুজুর, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন হুজুর বলেন, আমার শরীরে হাত দাও, এখন দেখো তো কিছু দেখতে পাও কিনা। রোমান ভাইয়ের বাবা হুজুরের শরীরে হাত যখন দিয়েছেন, সামনের দিকে তাকিয়েছেন, উনি তো ভীষণ ভয় পেয়ে গেছেন। উনি দেখেন একটা কুমির, হুবহু একটা কুমির, কিন্তু মানুষের মতো হেঁটে আসছে। তার কিন্তু কুমিরের লেজও রয়েছে, 2 পায়ে হেঁটে আসছে। তার 2 চোখ না, একটা চোখ। এই জিনিসটা দেখে ওনার বাবা তো ভয় পেয়ে গেছেন। হুজুর তো বুঝতে পারছেন উনি কি দেখছেন। হুজুর বলতে, ভয় পেও না, এই জিনিসটা আমাদের কোনো ক্ষতি করবে না, ওই এমনিতেই চলে যাবে। এর মধ্যে দেখা গেল ওই অবয়বটা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গেছে। আর এর মাঝে একটা গাড়িও চলে আসছে। তো হুজুর বলেন যে এই যে গাড়ি চলে আসছে, এখন আমি যাই। এই বলে উনি গাড়িতে উঠে পড়েছেন। আর রোমান ভাইয়ের বাবা আর ওনার বাবার বন্ধু যে যার মতো বাড়িতে চলে আসেন। এই যে হুজুর ওনার বাবাকে একটা বই দিয়েছেন, এটা ধরা তো বারণ ছিল। একদিন ওনার মা ঘর পরিষ্কার করতে করতে ওই বইটা দেখতে পান। তো রোমান ভাইয়ের মা কৌতূহলী হয়ে যেই না বইটা ধরেছে, মনে হলো উনি হাই ভোল্টেজের কারেন্টের শক খেয়েছেন। কারেন্টের শক খেলে আমাদের পুরো শরীর যেমন ঝাঁকুনি দিয়ে ওঠে, ওই রকম একটা ঝাঁকুনি তার লাগে। আর এই ঝাঁকুনি যখন লেগেছে, উনি ঘরের একপাশে পড়ে গিয়েছেন, থরথর করে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন। এরপর উনি কিছুটা স্বাভাবিক হয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে যান। যখন রোমান ভাইয়ের বাবা বাসায় আসছেন, তখন ওর বাবাকে এই বিষয়টা বলেছেন। ওনার বাবা তো খুব রাগারাগি করছে যে তুমি এই জিনিসটা কেন ধরলে, আগেই তো নিষেধ করে দিয়েছিলাম যে ধরবা না, কী দরকার ছিল এটা ধরার। তা যাই হোক, ওই ঘটনা ও পর্যন্তই, এটা নিয়ে আর পরে সমস্যা হয়নি। 1988 সালে ওনাদের এলাকায় বেশ বড় একটা ঝড় হয়েছিল।
ওই ঝড় কী বারে হয়েছিল, কয় তারিখে হয়েছিল, এই বিষয়টা অবশ্য রোমান ভাইয়ের মায়ের খুব ভালো করে মনে নাই, এই জন্য বলতে পারেন নাই। তবে ওই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে ওই রাতে রোমান ভাইয়ের আব্বা আম্মা যেই রুমে বসেছিলেন, হঠাৎ করে রোমান ভাইয়ের আব্বা বলছেন রোমান ভাইয়ের মাকে, এই তাড়াতাড়ি এই রুম থেকে অন্য জায়গায় চলে যাই, চলো। ওনারা দ্রুত ওই রুম থেকে যখন অন্য রুমে গিয়েছেন, মাত্র কয়েক মিনিট পর ওই রুমের উপর ধপাস করে বড় একটা গাছ এসে ভেঙে পড়ে। সকালবেলা রোমান ভাইয়ের বাবা রোমান ভাইয়ের মাকে বললেন যে হঠাৎ করে কে যেন কানের কাছে এসে বলল যে হুজুর আপনাকে বলছে যে এই রুম থেকে দ্রুত বের হয়ে যান, তাই তোমাকে বললাম যে তাড়াতাড়ি অন্য জায়গায় চলো। আসলে ওই ফিস করে তার কানের কাছে নিশ্চয়ই কোনো জিন এসে বলেছিল। হুজুর কেন হঠাৎ করে এই খবরটা দেওয়ার জন্য ওই জিনকে পাঠিয়েছিলেন, এটা কিন্তু ওনারা বুঝতে পারেন নাই। আর ওখান থেকে সরে আসার পর কেনই বা হঠাৎ করে গাছ এসে পড়লো, ঝড়ের রাত গাছ এসে পড়তেই পারে, গাছ যে তখন ওখানে এসে পড়বে এই বিষয়টা হুজুর কিভাবে জানলেন? কোনো জিন কি এই গাছটি ফেলেছিল? এই বিষয়টাও নিশ্চিত হওয়া যায় না। একবার হয় কি, রোমান ভাইয়ের বাবার যিনি বস ওনার অফিসের, তার বাসায় দাওয়াত পেয়েছেন, ওখানে কোনো একটা প্রোগ্রাম হবে আর কি, খুলনার ফুলতলা দামুদা নামক যে জায়গা রয়েছে ওইখানে, ওই তার বসের বাসা। তো সেখানে রাতেরবেলা খাওয়া দাওয়া করে অনেকটা সময় তো পার হয়ে গেছে, রাতও হয়ে গেছে। তো বাবা তো বাসার দিকে আসছেন, ওনার হাতে একটা টর্চ লাইট ছিল, উনি হাঁটছেন, হঠাৎ করে খেয়াল করে ওনার সামনে একজন মহিলা হাঁটছেন, লাল শাড়ি পরা। ওনার বাবা এক সাইড দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চেয়েছেন আগে আগে। তো উনি যখনই একটা সাইড দেন, ওই মহিলাও ঠিক সেমভাবে সামনে চলে আসে, সেও সাইড নিয়ে সামনে চলে আসে। সে আগে আগে হাঁটছে, মনে হচ্ছে সে বুঝতে পারছে পেছন দিকে না তাকিয়েই যে রোমান ভাইয়ের বাবা কোন দিকে সাইড নিচ্ছেন। রোমান ভাইয়ের বাবা তো অবাক যে এই মহিলা কোনোভাবেই তাকে সামনে আগাতে দিচ্ছে না। অনেক সময় দেখা যায় যে আমরা পথ চলার সময় হঠাৎ করে সামনে কোনো লোক চলে আসলে, সে ডান দিকে গেছে, আমরাও মনের অজান্তেই ডান দিকে যাই, সে বাম দিকে সরে গেছে, আমরাও মনের অজান্তে বাম দিকে সরে যাই। দেখা যাচ্ছে যে দুইজন বারবার এরকম করতে করতে শেষ পর্যন্ত একজনকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে গিয়েই বের হয়ে যেতে হয়। এরকম কিন্তু অনেক সময় আমাদের সাথে ঘটে থাকে, কিন্তু সেটা হয় মুখোমুখি যখন আমরা হই, তখন একদম উল্টো দিকে, যেখানে কেউ কাউকে দেখেই না, কেউ উল্টো দিকে ঘুরে আছে, কেউ কাউকে দেখছেই না, সেখানে কিন্তু এমনটা হওয়ার কথা না। মনে হচ্ছে ওই মহিলা ইচ্ছে করে সে এমনটা করছে, ওনার বাবা তো আগাতে পারছে না। কিছুক্ষণ পর বুঝতে পারলেন যে এটা তো স্বাভাবিক কিছু না, একটা মহিলা ঘোমটা পরে হেঁটে যাচ্ছে, সে বুঝতে পারে কিভাবে যে আমি ডানে যাচ্ছি না বায়ে যাচ্ছি, সে বারবার আমার সামনে চলে আসে, আগাতে দেয় না। উনি দ্রুত শরীর বন্ধ করে ফেলেন দোয়া দুরূদ পড়ে। যখন এটা পড়েছেন, পরে এক সাইড দিয়ে হাঁটা শুরু করছেন, তখন দেখেন যে এই মহিলার সামনে আসতে পারছে না। উনি তখন একটু সামনের দিকে এগিয়ে পেছন দিকে যখন খেয়াল করেছেন, মানে ঘুরে তাকিয়েছেন যে এটা কে আসলে, দেখি তো চেহারাটা কেমন, বারবার আমার বিরক্ত করলো। যখন তাকিয়েছেন ওটার দিকে, উনি মারাত্মক ভয় পেয়েছেন। উনি দেখেন এই মহিলার মুখমণ্ডল এত কালো, মনে হচ্ছে একদম কয়লার মতো কালো, আর মহিলার মাথার উপরে অনেক মোটা করে সিঁদুর দেয়া, আর চেহারাটা খুবই বিদঘুটে। ওই মহিলাটা তখন বলে ওঠে, কিরে কেমন দেখলি আমাকে, আয় এদিকে আয়, এমনটা বলছে আর কি। যখন এই কথা বলেছে, তখন কি মনে করে তার পায়ের দিকে নজর যায় রোমান ভাইয়ের বাবার। ওনার বাবা দেখেন যে ওই মহিলাটার পা উল্টো দিকে ঘোরানো। আমরা অনেক সময় শুনি না যে এই ভূত পেত্নীদের পা উল্টো দিকে ঘোরানো থাকে, ঠিক তেমনটাই। আর তখন মনে হচ্ছে যে তার পাটা মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে শূন্যে, সে এক পা সামনে এক পা পিছনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর সে এগিয়েও যাচ্ছে, পা তার মাটিতে নাই। এইটা দেখার পর ওনার বাবা বেশ ভয় পেয়ে যান, যা দোয়া দরুদ আছে তখন উনি সেটাও পড়তে থাকেন। তবে উনি জ্ঞান হারান নাই আল্লাহর রহমতে। উনি আবার তার রাস্তা যেটা ছিল বাড়ির দিকে দৌড়ানো শুরু করেন, ঠিকঠাক মতোই বাসায় পৌঁছে যান উনি। তবে আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো সমস্যা না হলেও বাড়ির কাছাকাছি যখন চলে আসছেন, তখন পাঞ্জাবি পরা একটা লোককে দেখতে পান, স্বাভাবিক গরনেরই একটা লোক। ওই লোকটা দেখে বলে যে ভয় নাই ভয় নাই, আমি চলে আসছি, যাও বাসায় যাও, আর বাসায় গিয়ে হালকা গরম পানিতে গোসল করে ঘুমিয়ে পড়ো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো ওই লোকটাকে কিন্তু উনি চিনতেন না, এই লোকটা কেন আসলো, কোত্থেকে আসলো, হঠাৎ করে বলে ভয় নাই ভয় নাই আমি চলে আসছি। উনি বুঝতে পেরেছে এটা কোনো ভালো জিন হবে। এবার আসি আমরা 2012 সালের একটা ঘটনায়। তখন এই রোমান ভাই ছোট, ওনার বয়স তখন 14 কি 15 বছর। উনি ভয় পেয়েছিলেন ওই সময়।
ওই দিন ওনার বাবা মাগরিবের নামাজ বাসায় পড়েছিলেন। ওনার বাবা মাগরিবের নামাজ পড়ে জিকির করতে থাকেন। ওনার একটা ওজিফা ছিল, প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে 25,000 বার একটা দোয়া উনি পড়েন, এরপর এশার নামাজ পড়েন। তো মাগরিবের নামাজ তো পড়েছেন। যখন এই রোমান ভাই উনি চিন্তা করলেন যে আমিও বাবার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ি। যখন রোমান ভাই নামাজ পড়া শুরু করেছেন, হঠাৎ করে ওনাদের রুমের জানালায় নক করার শব্দ হয়, ঠক 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 শব্দ। জাস্ট 2 বার হয়েছে প্রথমে। এটা শুনে চমকে যান, কি ব্যাপার, কি হইল? এর 3-4 মিনিট পর আবারও দরজায় ঠক 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 শব্দ, এটা 4 বার হয়। তো এটা যখন উনি শুনেছেন, উনি নামাজ শেষ করে দরজাটা খুলেছেন, গিয়ে দেখেন কিছু না। ওনার বাবাকে বললেন যে এই শব্দ হলো যে, গিয়ে দেখি কেউ নাই। ওনার বাবা বললেন যে ও কিছু না, তবে এরকম শব্দ হইলে তোমার দরজা খোলার দরকার নেই। এরপর থেকে প্রতিনিয়ত শোনা যেত মাগরিবের নামাজের সময়, বিশেষ করে মাগরিবের নামাজের পর যখন ওর বাবা জিকির করতে বসতেন, এই দরজায় ঠক ঠক শব্দ হতো। এটা উনি অনেকবার শুনেছেন, ভয়ও পেয়েছেন এই রোমান ভাই। তবে ওনার বাবা বলতেন যে এরকম ঠক ঠক শব্দ কখনো কখনো দুষ্টু জিনেরা জিকির ভঙ্গ করার জন্য করে, আবার ভালো জিনেরা ফজরের নামাজের সময় এসে ঘুম থেকে তুলে দেওয়ার জন্য এরকম শব্দ করে। তবে এটা নিয়ে কোনো ভয় পাওয়া যাবে না। এই যে হুজুরের কথা আমরা বললাম, এই হুজুর মারা গেছেন 2016 সালে। এখন হুজুরের যে ছেলে, সেই ছেলেই দায়িত্ব নিয়েছেন তার। হুজুর মারা যাওয়ার পর ওনাদের বাসায় নানা রকম সমস্যা শুরু হয়। রাতের বেলা টিনের চালের উপর ঢিল মারার শব্দ, চালের উপর হাঁটার শব্দ, এরকম টুকটাক কিছু সমস্যা শুরু হয়। হুজুরের যে ছেলে দায়িত্ব নিয়েছেন, তাকে গিয়ে এই বিষয়টা যখন বলা হয়, তখন উনি বলেন যে ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ, চিন্তা করো না। এই বিষয়টা কমেও যায়, বছরখানেক সব কিছু ঠিকঠাক ছিল। 2022 সালের কথা, তখন নাকি এই রোমান ভাই ফ্রি ফায়ার গেম উনি খেলতেন। একদিন রাত্রে উনি ওনার উঠানে বসে এই ফ্রি ফায়ার গেম খেলছেন। খেলতে খেলতে কয়টা বাজে ওনার খেয়াল নাই, হঠাৎ করে উনি ফোনে দেখেন রাত 2:17 কি 18 বাজে। উনি চিন্তা করেন যাই, এখন রুমে চলে যাই। উনি যেই না উঠেছেন রুমে যাওয়ার জন্য, দাঁড়িয়েছেন উঠে, তখন উনি খেয়াল করলেন ওনার থেকে কিছুটা দূরে লাল শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে, আর ওনার দিকে তাকে বিশ্রীভাবে হাসছে। তবে তার চেহারাটা ওরকম ভয়ঙ্কর এরকম বলা যাবে না, তার পুরো শরীর সোনার গহনা দ্বারা আবৃত বলে মনে হচ্ছে। এটা দেখে তো উনি এক দৌড়ে রুমে গিয়ে শুয়ে পড়েছেন। এই কথা শুরুতে কাউকে বলেন নাই। এর 1 থেকে 1.5 মাস পর উনি রাতে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি দেখেন ওনার রুমের মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করে উনি দেখতে পান যে যে লোকটা দাঁড়ানো, তার ঠিক কপালের উপরে একটা মাত্র চোখ, আর মুখ দিয়ে লালা গড়িয়ে গড়িয়ে পড়ছে। এটাও বুঝতে পেরেছেন, চোখটাও মনে হচ্ছে লাল টকটকে জল জল করছে। এটা দেখার পর ওনার শরীর তুলে নাড়তে পারছেন না। আর এই লোকটা হুট করে এসে ওনার গলাও চেপে ধরেছে, চেপে ধরে বলতেছে দে বইটা দে। এদিকে উনি তো কোনো কথা বলতে পারছেন না। শরীরের সর্বোচ্চ শক্তি এক করে ওনার আম্মাকে ডাক দিয়েছেন। ওনার আম্মা দ্রুত ওনার রুমে এসে যখন তার শরীরে হাত দিয়েছেন, সব কিছু ঠিকঠাক হয়ে যায়। উনি কিন্তু এসে আর কিছু দেখেন নাই যে তার শরীরের উপর কিছু ছিল কি ছিল না, এরকম কিছু দেখেন নাই। এরপর ওই যে মাসখানেক আগে উনি একটা কিছু দেখেছিলেন লাল শাড়ি পরা, এই বিষয়টাও বলেন, আর এই রাতের কথাও খুলে বলেন যে যেটা হয়েছিল আর কি। এরপর ওনার মা বলে আচ্ছা ঠিক আছে ঘুমাও, সকালবেলা দেখি তোমার বাবাকে বলে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় এটা নিয়ে আলোচনা করা যাবে। তো পরের দিন বিকেলবেলা দেখা গেল সেই হুজুরের ছোট ছেলে, যিনি এখন দায়িত্বে আছেন আর কি, সেই হুজুর উনি আসছেন ওনাদের বাসায়, এসে বাসা বন্ধ করে দিয়েছেন। ওনার শরীরটাও ঝাড়ফুঁক করে বন্ধ করে দেন। এরপর থেকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি রোমান ভাইকে ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম সোহেল। উনি একজন সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলায়। এই ঘটনাটি উনি শুনেছেন ওনার বড় বোনের কাছ থেকে। আর এটা অনেক আগের ঘটনা, তো এটা এক্স্যাক্ট কত সালে হয়েছিল এটা বলা মুশকিল, তবে মুক্তিযুদ্ধের আগে বা পরের কোনো একটা সময় হতে পারে। পরে বলতে হয়তোবা সেটা 1975-76 সালের ভিতরে,
আগে বলতে 60-61 সাল থেকে শুরু করে নিয়ে 70 সালের মধ্যবর্তী কোনো একটা সময় হতে পারে বলে ধারণা করা হয়। আর এটা ঠিক কোথায় ঘটেছিল এটা বলা মুশকিল, কারণ এটা ওনার বড় বোনও জানতে পারেন নাই, আর সোহেল ভাইও তো জানবেন না, এটাই স্বাভাবিক। যার কারণে স্থানটা উনি বলতে পারেন নাই, তবে অনুমান করা যায় এটা নরসিংদী জেলার আশেপাশের কোনো একটা জায়গা হবে। ওই সময়ে শুধু না, এখনও কিন্তু আমরা দেখি যে রাঙামাটি, খাগড়াছড়ি, এই যে পার্বত্য এলাকাগুলো রয়েছে, এছাড়া আরও অনেক জেলা রয়েছে, সেখান থেকে বাঁশ কেটে বাঁশের ভেলা তৈরি করে, লম্বা একটা ভেলা তৈরি করা হয়, বাঁশের বান্ডিলগুলো বাঁধা হয়, একটার সাথে আর একটা কানেক্টেড থাকে রেল লাইনের মতো। রেল লাইনের উপর দিয়ে যেভাবে রেলগাড়িগুলো চলে আসে, ঠিক তেমনি নদীর পানির উপর দিয়ে রেলগাড়ির মতো বাঁশের যেই বান্ডিলগুলো এভাবে একটার সাথে আর একটা কানেক্টেড থাকে, তারা বাইতে বাইতে অনেক দূর দূরান্ত থেকে বাঁশগুলো তারা বিভিন্ন বাজারে নিয়ে আসেন। তো ওনাদের ওই এলাকাতে এরকম বাঁশ সংগ্রাহক বেশ কয়েকজন ছিলেন, তারা 10 জনের একটা দল ছিল। এদের মধ্যে আপন 2 ভাইও ছিল। ওনারা দূর দূরান্তে বাঁশ সংগ্রহ করার জন্য যেতেন, আর সেই বাঁশগুলো ওনারা নদী পথে ওইভাবে নিয়ে আসতেন, বাজারে বিক্রি করতেন, যেটা এখনও কিন্তু রয়েছে প্রিয় লিসেনার্স। এখন যদিও বা সড়ক পথ অনেকটা উন্নত হয়েছে, এরপরও কিন্তু নদী পথে সেখান থেকে বাঁশ নিয়ে আসা হয়। বিশেষ করে পার্বত্য এলাকায় যে নদীগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বাঁশ আনা হয়। আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করলেই এই ছবি বা ভিডিওগুলো দেখতে পাবেন। ওনারা ওই সময় ওভাবেই বাঁশগুলো নিয়ে আসতেন, অনেক বাঁশ একসাথে নিয়ে আসতেন আর কি, বাইতে বাইতে নিয়ে আসতেন নদী পথে, দূর দূরান্তে যেতেন। তো ধারণা করা হয় নরসিংদী জেলার আশেপাশে কোনো একটা জায়গায় ওনারা গিয়েছিলেন, এক্স্যাক্ট কোন জেলা এটা বলা যাচ্ছে না আর কি, বা দূরেও যেতে পারেন। ওই এলাকায় একটা বিশাল বাঁশের ঝাড় রয়েছে বা ঝোপ রয়েছে, এটা ওনারা শুনেছিলেন লোক মারফত। আর ওনারা এটাও শুনেছিলেন এটার মালিকানা ওইরকম নাই, মানে কোনো নির্দিষ্ট ব্যক্তির মালিকানায় এটা নাই। ওনারা ওখান থেকে বাঁশ অনায়াসে কেটে নিয়ে আসতে পারেন, আর ওখানকার লোকজনও চান যে এই বাঁশের ঝাড়টা পরিষ্কার হোক, কিন্তু ওইখানে লোকজন আসলে খুব একটা যায় না, বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটেও না। তো ওনারা চিন্তা করলেন যে ভালোই তো, বিভিন্ন জায়গায় যাই, সেখানে তো বাঁশ ঝাড় থেকে বাঁশের মূল্য পরিশোধ করে আবার বাঁশ নিয়ে আসতে হয়, তো যদি ফ্রি বাঁশ পাওয়া যায় তাহলে তো যা বিক্রি করবো সেটাই লাভ। ওনারা 10 জনের ওই দল ওই এলাকায় চলে যান। তবে এই ধরনের জায়গাগুলোতে যেখানে আসলে মালিকানা ওরকম খুঁজে পাওয়া যায় না, ওই এলাকার যিনি গণ্যমান্য ব্যক্তি তার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা শুরু করতে হয়। ওই সময় ওই এলাকার যিনি চেয়ারম্যান ছিলেন তার সাথে ওনারা দেখা করেন। ওনারা বলেন যে আমরা তো এরকম বাঁশ সংগ্রহ করি, আপনাদের এলাকায় এরকম একটা বাঁশের ঝাড় রয়েছে শুনেছি, তো আমরা এখান থেকে বাঁশ সংগ্রহ করতে চাই। উনি খুব অবাক দৃষ্টিতে এই 10 জনের দিকে তাকালেন এবং বললেন যে আপনারা তো আসছেন, কিন্তু আপনারা কি এই বাঁশঝাড় সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন? ওনার এই চেয়ারম্যানের কথা শুনে কিছুটা অবাক হন, বলেন যে হ্যাঁ খোঁজ খবর নিয়েছি, কিন্তু আপনি এইভাবে বলছেন কেন? আপনার কথার মধ্যে বা চেহারার মধ্যে একটা অস্বাভাবিকতা ফুটে উঠছে। ওই 10 জনের মধ্যে যিনি টিম মেম্বার ছিলেন আর কি, উনি বলছেন। তখন চেয়ারম্যান সাহেব বলছেন যে হ্যাঁ তা তো অবশ্যই, কেননা এই বাঁশঝাড়ে আমরা কেউই বাঁশ কাটতে যাই না। এই এলাকা কেন, আশেপাশের কোনো এলাকার লোকজন এই বাঁশঝাড়ে বাঁশ কাটতে যায় না, যার কারণে এখানে অনেক বাঁশ হয়ে গেছে। কিন্তু আপনাদের কি মনে হলো না যে আমরা কেন এখানে যাই না? কেন কেউ এখান থেকে বাঁশ কেটে আনে না? প্রয়োজনে বাঁশ কিনে আনে, কিন্তু এখান থেকে কেউ বাঁশ কাটে না। তখন ওই 10 জনের ভিতরে যিনি টিম মেম্বার ছিলেন উনি বললেন যে দেখেন চেয়ারম্যান সাহেব, আমরা তো আসলে এটা করেই খাই, আমরা চেষ্টা করি বাঁশ নিরাপদের সাথে কেটে নিয়ে আসার জন্য, এটাই আমাদের পেশা, এটা আমাদের রুজি রুটি, এটা দিয়ে আমরা আমাদের পরিবারকে আল্লাহর রহমতে চালাই। এখানে কি সমস্যা আছে একটু বলবেন? তখন ওই চেয়ারম্যান সাহেব বললেন যে আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমার অনুমতি চাইছেন, আপনারা যদি বাঁশ কেটে নিয়ে যেতে পারেন তো ভালো, আমরাও চাই এই বাঁশঝাড়টা পরিষ্কার হোক, কিন্তু আমরা কেউ এটা পরিষ্কার করতে পারি না। আপনারা যদি দীর্ঘ সময় নিয়ে এখান থেকে বাঁশ কাটতে কাটতে এই বাঁশঝাড় যেটা হয়েছে এটা হালকা করে ফেলতে পারেন বা পরিষ্কার করে ফেলতে পারেন ভালো, তবে মনে রাখবেন এটা নিয়ে অনেক বদনাম রয়েছে, অনেকেই ওই বাঁশঝাড়ে গিয়ে আর ফেরত আসেনি, মারা গেছে,
বা ফেরত যারা এসেছে মারাত্মক ভয় পেয়েছে, অনেক চিকিৎসা করে সুস্থ করাতে হয়েছে, কেউ কেউ পাগল হয়ে গেছে, এরকমও হয়েছে। এই কথা শোনার পর ওই টিম মেম্বার বললেন যে আমরা তো 10 জন আছি, আশা করি কোনো সমস্যা হবে না, আপনি শুধু অনুমতি দেন। চেয়ারম্যান সাহেব বললেন ঠিক আছে আপনারা যান, তবে এটার কোনো দায় দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। আপনাদের জন্য যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটার কোনো দায় দায়িত্ব আমি নেব না, এটার জন্য আপনারাই দায়ী থাকবেন। ওনারা বলেন ঠিক আছে, আপনার অনুমতি পেয়েছে এটাই যথেষ্ট, আমাদের ক্ষয়ক্ষতি তো হতেই পারে, কত জায়গায় যাই, অনেক জঙ্গলে বিষাক্ত সাপ থাকে, সাপের কামড় খেয়েও আমাদের কত সদস্য মারা গেছে, তো ক্ষয়ক্ষতির কথা চিন্তা করেই আমরা এই কাজগুলো করি, সুতরাং আপনি দোয়া করেন আমরা যেন ঠিকঠাক মতো কাজটা করতে পারি। চেয়ারম্যান সাহেব অনুমতি দেন, ওনারা সেই বাঁশঝাড়ে যান। আসলে এটা এমন বাঁশঝাড়, এত বাঁশ জন্মেছে যে সূর্যের আলো ভেতরে পড়তে চায় না, এমন একটা অবস্থা। তো ওনারা ওখানে যাওয়ার পরে প্রথম যে কাজটা যেটা করতে হয় সেটা হচ্ছে ওনারা একটা মাচাং তৈরি করেন। মাটি থেকে প্রায় 5-6 হাত উঁচুতে বা 3-4 হাত উঁচুতে একটা থাকার জায়গা তৈরি করেন। ওই জঙ্গল থেকে বাঁশ কেটে বাঁশ ফেরে ওনারা এরকম একটা মাচাং তৈরি করে ফেলেন। এই কাজে ওনারা সিদ্ধহস্ত, কয়েক ঘন্টার মধ্যে এই কাজ করে ফেলেছেন ওনারা। থাকার মতো একটা জায়গা তৈরি করেন যেন এই 10 জন ঘুমাতে পারেন। প্রথম দিন যে গিয়েছেন ওনারা 9 জন কাজ করছেন, 1 জন রান্নার কাজ করছেন, যেহেতু ওনাদের খাওয়া দাওয়া করতে হবে। আর এই বাঁশঝাড়ের ভেতরেই ওনারা থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। অন্য 9 জন যে এই যে মাচাং তৈরি করছেন, 1 জন একটু সাইডে রান্না করছেন। তো রান্না করতে করতে ওনার চোখ যায় ওনার থেকে একটু দূরে, উনি চমকে ওঠেন, জানে এটা কি। উনি দেখতে পেলেন যে অনেকটা গরিলার মতো কোনো একটা প্রাণী, এই প্রাণীটা নজর রাখছে তার দিকে, যে উনি কি করছেন এটার দিকে চোখাচোখি হয়। প্রথম দৃষ্টিতে মনে হয়েছিল এটা কোনো বন মানুষ কিনা, আবার মনে হলো যে এইটা গরিলা কিনা। এটা আসলে ঠিক গরিলাও না, কোনো জঙ্গলি মানুষও না, তবে এরকম কিছু একটা যার 2 হাত রয়েছে, 2 পা রয়েছে, অনেকটা মানুষের মতোই দেখা যায়। এই জিনিসটা এক দৃষ্টিতে যিনি রান্না করছেন তার দিকে তাকিয়ে আছে, উনিও তার দিকে তাকিয়ে আছে যে জিনিসটা কি রে, আমার দিকে এইভাবে তাকিয়ে আছে, এই ঝোপের মধ্যে এই জিনিসটা কোত্থেকে এলো। উনি কোনো কথা বলেন নাই, চুপচাপ। পরে দেখলেন যে ওই জিনিসটা কোথায় যেন চলে গেল। এরপর উনি অন্য 9 জন যারা ওই মাচাং তৈরি করছিলেন তাকে বলছেন যে এই যে আমি তো একটা জিনিস দেখলাম এরকম এরকম। তখন ওনারা বললেন যে আরে জঙ্গলের ভিতরে এই টাইপের জিনিস তুমি দেখছো, হতে পারে বানর টানর জাতীয় কিছু, ও কিছু না, আর তুমি ভুলও দেখতে পারো, এটা বলে ওনারা এড়িয়ে গেলেন। তো ওই দিনের মতো ওনারা আর কোনো কাজ করেন নাই। প্রথম দিনে মাচাং তৈরি করা সহ ওনাদের থাকার জায়গা, রান্না করার জায়গা, এই জিনিসগুলো ওনারা তৈরি করেছিলেন। দ্বিতীয় দিন থেকে ওনারা ফুল স্পিডে কাজ শুরু করে দেন। 9 জন চলে যান বাঁশ কাটতে, 1 জন রান্না বাড়ার কাজ করবেন, এরকমটাই আর কি সিদ্ধান্ত। এভাবে ওনারা কাজ করেন। দ্বিতীয় দিন যখন সকালবেলা রান্নার কাজ শুরু করেছেন, ওই লোকটা দেখে ওনার থেকে কিছুটা দূরে, এবার একটা না, গতদিন তো একটা দেখেছিলেন, এবার 2টা একই রকম দেখা যায়, ওই গরিলার মতো 2টা অবয়ব। উচ্চতা ওই রকম অতটা না, তবে স্বাভাবিক মানুষ যতটুকু উঁচু লম্বা হয় ওই রকমই আর কি। এই 2টা অবয়ব এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। উনি এটা খেয়াল করে বেশ অবাক হন, ওইভাবে ভয় পান নাই, কারণ ওই সময় তো দিনের বেলা। উনি অবাক দৃষ্টিতে এটা দেখছেন। দেখার পর উনি কিছুক্ষণ তাকানোর পর দেখলেন যে ওরা চলে গেল আবার। তারা যখন কাজের ফাঁকে দুপুরবেলা খাবার খেতে এসেছেন, সকালে তো নাস্তা করেই গেছেন সবাই, দুপুরবেলা খাবার খেতে এসেছেন ওনারা, তখন ওই লোকটা বলে যে আমি তো এরকম দেখলাম, গতকালকে একটা দেখছিলাম, এখন তো 2টা দেখলাম। এবারও ওনারা 9 জনই তার কথায় কোনো গুরুত্ব দেয় না, গতদিনের মতো, বলে ধুর তুমি কি না কি দেখো এইসব। ওই দিনের মতো ঝামেলা শেষ, মানে ওই পর্যন্তই, আর কেউ কিছু দেখে নাই। রাত্রেও তারা ঘুমালো ওই মাচাঙের ভিতরে, কোনো সমস্যা নাই। রাত্রেবেলা কেউ কেউ ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছে, তারাও কেউ কিছু দেখে নাই।
তৃতীয় দিন ওই লোকটা রান্না করছে। এবারও রান্নার সময় সে দেখে, বিশেষ করে সকালে যখন রান্না করছে তখন তো অনেকেই কাছাকাছি ছিল, তখন দুপুরের খাবারের আয়োজন আর কি, যখন অন্যরা বাঁশ কাটার জন্য সাইডে যায়, বাঁশ কেটে কেটে জড়ো করছে, তখন উনি দেখেন যে দুইটা সেম জিনিস এসেছে, দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার উনি কেন যেন খুব ভয় পান। উনি রান্না ফেলে দৌড়ে ওই যে বাঁশের যে মাচাং উঁচু করে তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে, ওইটাই উঠেছেন, ওইটাই উঠে ভিতরে গিয়ে বসেছেন আর ওই দুইটার দিকে তাকিয়ে আছেন। উনি দেখছেন যে ওই দুইটা কি করে। উনি খেয়াল করলেন এই দুইটা এবার পালিয়ে গেল না বা অন্য জায়গায় সরে গেল না, এই দুইটা এগিয়ে আসলো। এগিয়ে এসে ওই যে উনি রান্না করছিলেন ওইখানে ওনাদের 10 জনের প্লেট রাখা ছিল, ওনাদের 10টা প্লেট ছিল। এই দুইটা এসে ওই প্লেটগুলো গুনছে, কয়টা প্লেট, কিছুক্ষণ গুনে চলে গেল, হেঁটে হেঁটে আবার চলে গেল, মিলিয়ে গেল কোথায় যেন। দুপুরের দিকে যখন খাবার খেতে এসেছে তখন ওনাদেরকে এবারও বলছেন যে আমি তো এখন এরকম জিনিস দেখলাম, এবার শুধু প্লেট গুনে নিয়ে গেল। অর্থাৎ কয়েকজন আমরা আসি এইটা মনে হয় গুনলো। এই কথা শোনার পর ওনারা কেউ কেউ কিছুটা গুরুত্ব দিলেন, কেউ কেউ একদম হেসে উড়িয়ে দিলেন। ওই রাত্রে ওনারা যখন রাতের খাবার শেষ করে ঘুমিয়েছেন, গভীর রাত, আনুমানিক কয়টা বাজে তো বলা যায় না, এরকম বাঁশঝাড়ের ভেতরে তো আসলে সন্ধ্যার পরেই মনে হয় যে ঘুটঘুটে অন্ধকার, দেখেন যেহেতু দিনের বেলাতেই আলো কম পড়ে, সেখানে বিকেল হলেই বাঁশঝাড়ের ভেতরে রাত নেমে আসে। আর রাতের বেলার কথা আর কি বলবো, সারাদিন পরিশ্রম করেছেন, সন্ধ্যার পরপরই ওনারা শুয়ে পড়েছেন। রাত আনুমানিক কয়টা বাজে এটা আসলে ওনারা বলতে পারেন না, তবে খুব যে বেশি রাত ছিল এটাও বলা যাবে না, ওনাদের জন্য সেটা অনেক রাত নিঃসন্দেহে। ওনারা রাতের খাবার শেষ করে ঘুমিয়েছেন, হঠাৎ করে ওনাদের সবারই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙে বাঁশের কটমট কটমট আওয়াজে। বাঁশঝাড়ের ভেতর যখন বায়ু বা বাতাস প্রবাহিত হয় তখন কিন্তু এই বাতাসের কারণে শুধু যে পাতার ঝিরঝির শব্দ শোনা যায় বিষয় এরকম না। যারা বাঁশঝাড়ের ভেতরে গিয়েছেন বা পাশ থেকে শব্দ শুনেছেন তারা বুঝতে পারবেন যে বাঁশ অনেক সময় কটমট 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 আওয়াজ করে। এই আওয়াজগুলো এরকম যে কাঠঠোকরা যদি বাঁশের গায়ে সে শব্দ করতে থাকে ঠোঁট দিয়ে, যেরকম শব্দ অনেকটা ওই রকম। তো এরকম শব্দ অনেক হচ্ছে, মনে হচ্ছে বাঁশ ঝাড় ভেঙে চলে যাচ্ছে। ওনারা 10 জনই উঠে যান এবং দেখার চেষ্টা করে আসলে হচ্ছেটা কি। ওনারা যখন ওনাদের যে মাচাং ওখান থেকে বাইরে তাকান, বাইরে তাকিয়ে দেখেন যে ওই যে গরিলার মতো বেশ কয়েকটা অবয়ব ওনাদের মাচাঙের দিকে এগিয়ে আসছে এবং এগিয়ে এসেই মাচাঙের নিচের দিকে যেই পিলারের মতো দেওয়া হয়েছিল বাঁশ দিয়ে, এগুলোর উপর আঘাত করা শুরু করছে, মানে ওটা ভেঙে ফেলবে। আমরা শুরুতে বলেছিলাম যে এই 10 জনের মধ্যে কিন্তু আপন 2 ভাই ছিল। এই 2 ভাই কি করেছেন, ভয়ে ওইখান থেকে লাফ দিয়ে 2 জন একসাথে একদিকে দৌড়ানো শুরু করেছেন। তো ওনারা যখন দৌড়াচ্ছেন তখনই বুঝতে পারলেন যে এই অবয়বগুলো ওই মাচাঙের খুঁটি ভেঙে ফেলেছে, মাচাংটা ধপাস করে পড়েছে। ওই 8 জনই ওই মাচাং শুদ্ধ মাচাং ভেঙে নিচে পড়েছেন। এরপর তো ওনারা কি হয়েছে দেখেন নাই, ওনারা তো দৌড়াচ্ছেন 2 জনই, তো এই 2 জন একসাথেই দৌড়াচ্ছেন কিন্তু কোন দিকে যে দৌড়াচ্ছেন এটা বুঝতে পারছেন না। একটা জায়গায় এসে মনে হলো এখানে একটা গাছ আছে, আর তখনও মনে হচ্ছিল পেছনে ওনাদের 2 জনকে কেউ ধাওয়া করছে। ওনারা দ্রুত একই গাছে উঠে পড়েন। গাছে ওঠার পর ওনারা দেখেন যে একটা অবয়ব নিচে এসে ঘোরাঘুরি করছে, ওই সেম অবয়বটা। তবে মনে হচ্ছে যে এই অবয়বটা বুঝতে পারেনি এই গাছে 2 জন আছে। ওনারা তো চুপ করে দেখছে। ওনারা যেখানে চলে এসেছে সেখানে কিন্তু অতটা ঝোপঝাড় ছিল না, বেশ অনেকটা বাইরে বের হয়ে এসেছে আর কি। তবে চাঁদের আলো মোটামুটি পড়েছে, দেখা যাচ্ছে ওই অবয়বটা নিচ দিয়ে ঘুরছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার সেই দিকটাতে চলে গেল যেই দিক থেকে ওনারা দৌড়ে এসেছেন। যখন নিশ্চিত হলেন যে অবয়বটা এখন নাই, তখন ওনারা আস্তে আস্তে নামলেন, নেমে বললেন যে এখন তো আমাদেরকে আবার এই বাঁশঝাড়ের ভিতরে যেতে হবে, আমাদের সাথী আর যে 8 জন আছে তাদের কি অবস্থা এটা দেখার জন্য। ওনারা মোটামুটি আন্দাজ করে করে ওই রাতেই আগানো শুরু করলেন ওই দিকটাতে। একটা পর্যায়ে ওখানে পৌঁছেও যান। পৌঁছে গিয়ে যে দৃশ্য দেখতে পান তা ওনাদের আত্মা রীতিমতো উড়িয়ে দিয়েছিল, এমন একটা অবস্থা। ওনারা দেখতে পান বাঁশের মাচাংটা তছনছ হয়ে পড়ে আছে, আর ওখানে 8 জনের 8টা মাথা ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো বডি নেই।
এই দৃশ্য দেখার সাথে সাথে ওনাদের কাছে মনে হয় যে অনেকগুলো অবয়ব মনে হচ্ছে তাদের আশেপাশেই আছে, এখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, এই দুজনের উপর, দুই ভাইয়ের উপরে। ওনারা দৌড়ানো শুরু করেছেন একদিকে। ওনারা যেহেতু ওই এলাকায় ছিলেন, ধারণা ছিল যে এই বাঁশঝাড় থেকে বের হতে কতটা সময় লাগতে পারে, আবার অন্ধকার, তারপরও ওনারা দুজন একসাথে দৌড়াচ্ছেন, দুজন আলাদা হন নাই। দৌড়াতে দৌড়াতে একটা সময় ওনারা ওই বাঁশঝাড় থেকে বের হয়ে একটা রাস্তায় উঠতে সক্ষম হন। অনেক দূরে ঘরবাড়ি আছে, এটা চাঁদের আলোতে বোঝা যাচ্ছে। ওনারা ওই দিকটাতে দৌড়ানো শুরু করেন। তখন ওখানকার লোকদেরকে ডেকে তোলেন, বলেন যে আমরা সেই চেয়ারম্যান সাহেবের কাছে যাব, এখন রাতের বেলা পথ চিনতেছি না কোন দিকে যাব। তখন ওখানকার একজন লোক আবার চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যান। ওই রাত্রে চেয়ারম্যান সাহেবকে ডেকে তোলা হয়। চেয়ারম্যান সাহেবকে পুরো ঘটনা খুলে বলেন যে এই ঘটনা আমাদের তো একজন এরকম দেখছিল, আমাদেরকে বলছিল, আমরা তো বিশ্বাস করি নাই, তারপর তো এই রাত্রে এই ঘটনা, আমরা এরকম আমাদের 8 জন সাথী ভাইয়ের মাথা দেখে আসছে জঙ্গলের ভিতরে। তখন ওই চেয়ারম্যান সাহেব বললেন যে তোমাদেরকে তো আমি আগেই সতর্ক করছিলাম এই জায়গাটা ভালো না, তারপরও তোমরা গেছো। আমি তো আগেই বলছিলাম যে কোনো ক্ষয়ক্ষতি হলে আমাকে কোনো দায় দিতে পারবা না, দেখলা তো। আর একসাথে এত লোকের মৃত্যু, এটা আমরাও আশা করি নাই। এরপর সকালবেলা গিয়ে ওই 8 জনের 8টা মাথা উদ্ধার করা হয়। ওই অবয়বগুলো আসলে কে ছিল, তারা আসলে কোন ধরনের এন্টিটি ছিল, এটা কেউ জানে না। সবাই ধারণা করে এখানে এমন কোনো ভয়ঙ্কর একটা জিনের গোষ্ঠী রয়েছে যারা এই বাসার বা আশেপাশে যে ঝোপ জঙ্গল রয়েছে সেখানে মানুষের উপস্থিতি একদম সহ্য করতে পারে না। ওরা দিনের আলোতে এসে ওদের উপস্থিতি জানান দিয়ে গেছে। এবার প্লেট গুনে গেছে যে ওরা কয়জন। আল্লাহর রহমতে মাত্র 2 জন ব্যক্তি এখানে জীবিত থাকতে পেরেছিলেন, যার মাধ্যম এই 2 জনের মাধ্যম দিয়েই এই পুরো ঘটনাটা সামনে চলে আসে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন কতটা গা শিউরে ওঠার মতো অবস্থা। দিনের বেলাতে এরা এসেছে, প্লেট গুনে গেছে, অনুমান করেছে কয়জন হতে পারে, কয়জনকে খাওয়া যেতে পারে, আরো কয়জনকে নিয়ে আসবে, সেটাই কিন্তু হয়েছে। এরা কিন্তু অদৃশ্যভাবে আসেনি, দিনের আলোতেও সরাসরি এসেছে, আবার রাতের বেলাতেও এরা একসাথে এসে আক্রমণ করেছে আর 8 জনকেই মেরে ফেলেছে। কতটা নৃশংসভাবে এই 8 জনকে হত্যা করা হয়েছে। বডি থেকে মাথা আলাদা করে ফেলেছে আর বডিটা নিয়ে গেছে। ওই বডির অস্তিত্ব আর কখনো কোথাও পাওয়া যায়নি। এই বডির ছিন্ন ভিন্ন অংশ যে পাওয়া যাবে, হাড়গোড় পাওয়া যাবে, এটাও পাওয়া যায়নি। এটাই ছিল ঘটনা। এখন যে ঘটনাটি আমাদের যে রেমিটেন্স যোদ্ধা ভাই পাঠিয়েছেন, ওনার নাম আলী আরফান। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হরগজ পূর্বনগর গ্রামে। ওনার বাবার নাম চান মিয়া। সবাই তাকে চান মিয়া পাগলা বলে চিনতেন। অত্যন্ত সহজ সরল, সৎ, অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন এই চান মিয়া। উনি টুকটাক ঝাড়ফুঁক করতেন। উনি এতটাই সৎ মানুষ ছিলেন যে আমাদেরকে এই যে আরফান ভাই জানিয়েছেন, মাঝে মাঝে ওনারা চক থেকে লেবু নিয়ে আসতেন। লেবু নিয়ে এসে যখন ওর মাকে দিতেন, ওনার মা সেটা কেটে যখন খাবারের সময় লেবুটা দিতেন, তখন কিন্তু এই আরফান ভাইয়ের বাবা উনি তার মাকে প্রশ্ন করতেন, লেবু পেলে কোথায়, আমি তো লেবু কিনি নাই। তখন ওনার মা বলতেন যে এই তোমার ছেলে নিয়ে আসছে। তখন আরফান ভাইকে বলতেন যে তুমি এটা কোত্থেকে নিয়ে আসছো। তখন উনি বলতেন যে এটা তো আসলে চকের থেকে নিয়ে আসছি, সোজা বাংলায় এটা হলো চুরি করা জিনিস। উনি কখনোই এই জিনিস খেতেন না জেনে শুনে। শুধু তাই না, ওনাকে কেউ চাইলেই যে 1 কাপ চা খাওয়াবে এটাও সম্ভব ছিল না। ওনাকে চাইলে যে কেউ কোনো খাবার খাওয়াবে ডেকে, এটা অনেক কঠিন ছিল। জেনে বুঝে তারপর কারো কাছ থেকে কোনো জিনিস খেতেন, কেউ যদি তাকে আপ্যায়নের জন্য ডাকত। এমন একজন মানুষ ছিলেন। ঘটনাটি 1980 বা 81 সালের দিকে ঘটেছিল বলে অনুমান করা হয়। ঘটনাটি ওনার বাবা ওনাকে বলেছিলেন। ওনার বাবা 41 দিনের একটা সাধনায় বসেছিলেন। ওনাদের বর্তমান যে বাড়ি, এই বাড়ির ঠিক পেছন দিকে একটা তাল গাছ ছিল। ওই তাল গাছের ওখানে 3টা আইলের একটা সংযোগ স্থল ছিল। ওইখানে একটা জলচকিতে বসে কাজ করতে হবে, অর্থাৎ সাধনা করতে হবে। জলচকি বলতে টুলের মতো, বাট বেশ বড়, 4টা পা আছে কাঠের, এটার উপর বসে সাধনা করতে হবে। একটা তসবি, একটা বাটি,
কিছু আগরবাতি, এগুলো নিয়ে উনি সাধনা শুরু করেছিলেন। রাতের নির্দিষ্ট সময় সাধনা করতেন, আর ওই জলচকি বা ওই জিনিসগুলো ওখানেই থাকতো। এভাবে করছিলেন। এর মধ্যে হয় কি, ওনাদের এক প্রতিবেশী, যার নাম হচ্ছে দলিল, এই দলিল চাচার এক আত্মীয় থাকতেন বাগেরহাটে। ওই আত্মীয় এই দলিল চাচার বাড়িতে বেড়াতে এসেছেন। ওই আত্মীয় যিনি আসছেন, তার সাথে তার অল্প বয়স্কা মেয়েও আসছে। এই মেয়ের সাথে জিনের আসর আছে, বা জিনের সম্পর্ক আছে, বা জিন তাকে খুব বিরক্ত করে, এরকম একটা সমস্যা ছিল। ওই আত্মীয় যখন এই দলিল চাচাকে বলেন যে আমার মেয়ের সাথে তো এই ধরনের সমস্যা, অনেক হুজুর কবিরাজ দেখাইলাম, কিন্তু এই জিনটাকে হাজিরই করতে পারে না সহজে। বলে যে জিনের সমস্যা, কিন্তু এ তো হাজিরই হয় না, আর সমস্যার সমাধানও হয় না। এ কথা যখন ওই দলিল চাচা শুনেছেন, তখন উনি চিন্তা করলেন যে আরে, আমার বাড়ির পাশেই তো চান মিয়া ভাই আছে, তাকে গিয়ে বলি না, দেখি উনি কোনো ব্যবস্থা করতে পারে কিনা। এই দলিল চাচা গিয়ে এই আরফান ভাইয়ের বাবা চান মিয়াকে অনুরোধ করছেন যে চান মিয়া ভাই, আমার এক আত্মীয় আসছে, তুমি একটু দেখো। এখন এই সাধনার মধ্যে, সাধনা শেষ না হওয়া পর্যন্ত কোনো রুগী দেখা যাবে না, এরকম একটা নিষেধাজ্ঞা ছিল। তো উনি তো কোনো রুগী দেখবেন না। এদিকে প্রতিবেশী মানুষ অনেক করে অনুনয় বিনয় করতে থাকে। আর আরফান ভাইয়ের বাবা চান মিয়ার চাচাতো ভাই, যার নাম হচ্ছে জাহাজ আলী, এই জাহাজ আলী উনিও টুকটাক কবিরাজি জানতেন। উনি এসে এই চান মিয়াকে অনুরোধ করেন যে ও চান মিয়া ভাই, আরে দেখো না, কিছু টাকা পয়সা তো কামাইতে পারবা। রাজি হয় না। একটা পর্যায়ে দলিল চাচা আর এই জাহাজ আলী ওনার অনুরোধে রাজি হন আরফান ভাইয়ের বাবা, যে ঠিক আছে যাও, মেয়েটাকে নিয়ে আসো আমার কাছে। তো মেয়েটাকে নিয়ে আসা হয়। উনি তো অনেক দোয়া দুরুদ পড়ছেন, উনার জানা যত বিদ্যা আছে সব কিছু প্রয়োগ করছেন, কিন্তু না, ওই মেয়ের মধ্যে কোনো রিয়াকশন দেখা যায় না, অর্থাৎ মেয়েটা স্বাভাবিক, জিন আর হাজির হয় না। বিভিন্ন দোয়া দুরুদ পড়তে পড়তে ঘেমে গেছেন। আর যে জাহাজ আলী যিনি, উনিও টুকটাক ঝাড়ফুঁক জানতেন, উনিও দোয়া দুরুদ পড়া শুরু করছেন, কিন্তু না, কোনোভাবেই জিন হাজির হচ্ছে না। একটা পর্যায়ে এই চান মিয়া সাহেব উনি তো প্রচণ্ড রকমের বিরক্ত হন যে কোনোভাবেই হাজির করতে পারতেছি না। তখন এই জাহাজ আলীকে বললেন, এই জাহাজ আলী, যা তো আমার জল চোখের উপরে আমার যে তসবিটা আছে না, আর একটা বাটি আছে, বাটির মধ্যে পানি আছে, এই পানি সহ বাটি আর তসবিটা নিয়ে আয় আমার কাছে। তো জাহাজ আলী উনি গিয়ে ওইটা নিয়ে আসছেন। নিয়ে আসার পর শুধু তসবিটা ওই পানির মধ্যে ভিজিয়েছেন, ভিজিয়ে ওই তসবিটা একটা ঝাড়া দিয়েছেন যেন তসবির সাথে লেগে থাকা পানি ওই মেয়েটার শরীরে ছিটকে যায়। যখনই এটা হয়েছে, সাথে সাথে ওই মেয়ের ভিতরে ওই জিনটা চলে আসছে। এসেই বলতেছে যে চান মিয়া, তুই খুব ভালো মানুষ, তোর মুখের দিকে তাকায় আমি কিন্তু চলে যাচ্ছি, আমাকে কিন্তু কেউ সহজে হাজির করতে পারেনি, তুই পারলি, নিঃসন্দেহে তুই ভালো মানুষ, না হলে পারতি না। তোর মুখের দিকে তাকা, আমি এখনকার মধ্যে চলে যাচ্ছি, তবে এই মেয়ের কাছ থেকে আমি পুরোপুরি যাব না, তবে ও আগের মতো স্বাভাবিক জীবনযাপন অনেকটাই করতে পারবে, এতটুকু কথা দিয়ে যাচ্ছি, তবে পুরোপুরিও ভালো হতে পারবে না, এটা সম্ভব হবে না। এই বলেই নাকি চলে যায়। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে এই উনি যে সাধনাটা করছিলেন, পুরোপুরি সাধনাটা শেষ করতে পারেন নাই, কোনো একটা কারণে, পারিবারিক কারণে হোক বা যে কোনো কারণেই হোক, উনি ওই সাধনাটা কমপ্লিট করতে পারেন নাই। ওই সাধনাটা যদি উনি কমপ্লিট করতে পারতেন, তাহলে অনেক কিছু হাসিল করতে পারতেন বলে জানা যায়, যেটা আলী আরফান ভাই আমাদেরকে জানিয়েছেন। এরপর ওই যেই আত্মীয় বাগেরহাট থেকে এসেছিলেন আর কি এই দলিল চাচার বাড়িতে, ওই সময় তো চিঠির যুগ ছিল, উনি অনেক চিঠি পাঠিয়েছেন। এই চান মিয়া উনি যেন যান সেখানে গিয়ে রুগীটা দেখেন, কিন্তু ওই সময় বলে দিয়েছিলেন যে এই রুগীকে উনি আর দেখবেন না, এটা সম্ভব হবে না, উনি আর যান নাই। আর এই যে চান মিয়া, উনি এখন আর পৃথিবীতে নাই। 4 বছর হলো আলী আরফান ভাই সৌদি আরবে এসেছেন। সৌদি আরবে আসার 3 মাস পর ওনার বাবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আরফান ভাই বলেছেন যে ওনার বাবার স্মৃতি হিসাবে এই ঘটনাটি যেন আমরা অবশ্যই প্রচারের চেষ্টা করি। প্রিয় লিসেনার্স,
আপনারা একবার ভাবুন যে লোভ, এই জিনিসটা থেকে আমরা কয়জন নিজেকে বিরত রাখতে পারি? সহজ সরল জীবনযাপনে আমরা কয়জন অভ্যস্ত? সবসময় আমাদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা কাজ করে, যার মধ্যে সম্পদ অর্জনের সম্ভাবনা রয়েছে, সুযোগ রয়েছে, সেই জিনিসগুলো থেকে নিজেকে বিরত রেখে সাদাসিধাভাবে জীবনযাপন করা, সহজ সরল পথে চলা, লোভকে সংবরণ করা, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা সাধনার কাজ। স্থানীয় লোকজন চানমিয়াকে চানমিয়া পাগলা বলে চেনেন। ওই এলাকায় এখনো অনেক মানুষ রয়েছেন যারা চানমিয়া পাগলা, তার নাম শুনলেই তার সম্পর্কে অনেক পজিটিভ কথা বলবেন, তার সম্পর্কে অনেক ভালো জানেন। এমনটাই জানিয়েছেন আলী আরফান ভাই। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আমরা এই দুটি ঘটনা নিয়েই হাজির হয়েছিলাম। আশা করছি ঘটনা দুটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও ঘটনা পাঠাতে থাকুন লিখে বা রেকর্ড করে afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ঘটনা দুটি কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপে রয়েছে আপনাদের হরওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আমাদেরকে যারা ঘটনা পাঠিয়েছেন, সোহেল ভাই, আলী আরফান ভাই, আমাদের দুজন রেমিটেন্স যোদ্ধা ভাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এপিসোডটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই রাখুন। আসছে সোমবার হরর নাইটের নতুন আরও একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।